স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সিগারেটের ফেলে দেয়া ছোট্ট ফিল্টার কিভাবে মাটি, পানি, পরিবেশ ও মানবদেহের ক্ষতি করছে এই নিয়ে প্রতিবেদন। একটি সিগারেট নিভে যাওয়ার পরও শেষ হয় না তার ক্ষতি। ধোঁয়ার বাইরে ফেলে দেয়া ছোট্ট ফিল্টারটি বছরের পর বছর দূষিত করে মাটি, পানি ও পরিবেশ। নীরবে ছড়িয়ে দেয় বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক, যা শেষ পর্যন্ত পৌঁছে যায় মানুষের শরীরেও। দেখতে খুবই ছোট, ফেলে দেওয়া সিগারেটের এই ছোট্ট অংশই বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়ে পড়া প্লাস্টিক, যা কয়েক বছরেও পচে না। সিগারেটের ফিল্টার তৈরির মূল উপাদান সেলুলোজ অ্যাসিটেট। এটি নন বায়োডিগ্রেডেবল শক্ত প্লাস্টিক। মাত্র একটি সিগারেটের বাটে থাকে ৭,০০০-এর বেশি ক্ষতিকর উপাদান। যে পরিমাণ নিকোটিন ও আর্সেনিক প্রতিটি ফিল্টার থেকে নির্গত হয়, তা ১,০০০ লিটার পানিকে বিষাক্ত করতে পারে। ১০ বছর পরেও এটি বিলীন হয় না। প্রতিটি সিগারেট ফিল্টার ভেঙে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা জলজ খাদ্য শৃঙ্খলে মিশে যায়। সেখান থেকে আসে মানবদেহে। ফসলি জমিতে যদি এসব ফিল্টার ফেলা হয়, দিন শেষে তা এসে পড়ে খাবার টেবিলেই। এসব ফিল্টার গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত করে, গাছের মূল শিকড় সংকুচিত করে ফেলে, নষ্ট হয় মাটির প্রাকৃতিক পুষ্টি। সিগারেট ফিল্টারে থাকা নিকোটিন এবং ভারী ধাতু শুষে নেয় মাঠের ফসল, তৈরি হয় মারাত্মক জৈবিক হুমকি। বিষাক্ত হয় মাটি থেকে গোটা বাস্তুতন্ত্র। প্রতিটি ফিল্টারে থাকে কমবেশি ১৫,০০০ প্লাস্টিক ফাইবার। ধূমপানের সময় তাপের কারণে এই ফাইবারগুলো গলে যায়, ফলে তামাক পোড়া ধোঁয়ার সাথে শ্বাসতন্ত্রে যায় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানো ফাইবার। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। মনের অজান্তেই আপনি কি প্রতিদিন প্লাস্টিক খেয়ে ফেলছেন? শুনতে অবাক লাগলেও এখন আর প্লাস্টিক শুধু নদী, সমুদ্র বা পরিবেশেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন গবেষণায় মানুষের শরীরের নানা অঙ্গেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এভাবেই প্লাস্টিকের কাপে চা পান করে থাকেন। মনের অজান্তেই আপনারা অদৃশ্য প্লাস্টিক কণা অথবা মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলছেন, তা হয়তো জানেন না। শুধু কি তাই, আরও আছে। এরকম টি ব্যাগ ব্যবহার করেও চা খাওয়া হচ্ছে প্রতিনিয়ত। একটি আধুনিক টি ব্যাগ তৈরি করতে নাইলন বা পলিপ্রপিলিন ব্যবহার করা হয়। গরম পানিতে এই টি ব্যাগ ভেজালে সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বের হতে পারে। মাইক্রোপ্লাস্টিক হলো অত্যন্ত ছোট প্লাস্টিক কণা। এগুলো বড় প্লাস্টিক ভেঙে তৈরি হতে পারে, আবার অনেক সময় শিল্প কারখানায় সরাসরি ক্ষুদ্র আকারেও উৎপাদিত হয়। এতই ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয়। বর্তমানে পৃথিবীর প্রায় সব পরিবেশেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বাতাস, নদী, সমুদ্র, মাটি, এমনকি ঘরের ধুলোতেও মিলছে এর অস্তিত্ব। বাংলাদেশেও আমরা প্রতিদিন নানা উপায়ে প্লাস্টিকের সংস্পর্শে আসি। বাজারে প্লাস্টিক ব্যাগ, খাবারের প্যাকেট, বোতলজাত পানি, ডিসপোজেবল কাপ প্লেট, খাদ্য মোড়ক সবই হতে পারে সম্ভাব্য উৎস। গবেষণায় মানুষের ফুসফুস, রক্ত, প্লাসেন্টা এবং মাতৃদুগ্ধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সাম্প্রতিক কিছু গবেষণায় মানুষের মস্তিষ্কের নির্দিষ্ট টিস্যুতেও এর অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, মানবদেহে এসব কণার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। তাই আতঙ্ক নয়, সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের সঙ্গে বাতাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মানুষের শরীরে প্লাস্টিক ঢুকছে, এটা নিশ্চিত। এতে স্বাস্থ্য ঝুঁকি আছে, কিন্তু কতটা স্বাস্থ্য ঝুঁকি তা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে প্রাণীদের উপর করা গবেষণায় স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্য ঝুঁকি বা ক্ষতি এড়াতে কি করা যেতে পারে, চলুন সেটা দেখে নেওয়া যাক।
মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ কমাতে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা এড়িয়ে চলুন, কাঁচ, স্টিল বা সিরামিকের পাত্র বেশি ব্যবহার করুন, প্লাস্টিক ভিত্তিক টি ব্যাগের পরিবর্তে খোলা চা ব্যবহার করুন, অপ্রয়োজনীয় বোতলজাত পানির ব্যবহার কমান, ঘরের ধুলো নিয়মিত পরিষ্কার করুন। প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তই কমাতে পারে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ। এতে যেমন নিজের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তেমনি কমবে পরিবেশে প্লাস্টিক দূষণও। এস.এম. আকাশ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঝড় বৃষ্টির আশঙ্কায় দেশের 9টি অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। দূর থেকে তাকালে মনে হবে বিশাল জলরাশির মাঝখানে একাকী দাঁড়িয়ে আছে কোনো ইতিহাসের শেষ স্মৃতিচিহ্ন। চারপাশে থই থই পানি আর পানির বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রায় মসজিদ। অথচ মাত্র 2 দশক আগেও এখানে ছিল মানুষের কোলাহল, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির জিগাগাড়ি গ্রামের একটি মসজিদের ঠিক সামনের সড়কে। আমি ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটাই এক সময় একেবারেই একটি লোকালয় ছিল। এখানে একটি যে জিগাগাড়ি গ্রামটি বলে সেই গ্রামটি কিন্তু এখানে প্রতিষ্ঠিত ছিল। আজকে থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে এখানে বিশাল বড় একটা লোকালয় ছিল, মানুষজন এখানে বসবাস করত। ঠিক আমার ঠিক যে সামনের জায়গাটি রয়েছে এটি হচ্ছে সেই জিগাগাড়ি গ্রামের যে ঐতিহ্যবাহী মসজিদ, সেই জামে মসজিদ। এই মসজিদে একসময় মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু এখন আর সেই মসজিদে নামাজ হয় না, মসজিদে আজান হয় না। ভরা গ্রাম ছিল, এখন এই যে দাবি যাওয়ার কারণে তো লোকজন চারিপাশে ছিটে পিটে হয়ে গেল। এখন তো ওই মসজিদ ওই রকমই আছে। এইটা ক্ষতির কারণটা হলো কয়লা খনি। কয়লা খনি আমাদের মাটির নিচ থেকে যে ভূগর্ভস্থ থেকে যে কয়লা তুলে নিয়ে গেছে, কয়লা তুলে নিয়ে যাওয়ার পর এই মসজিদটা কিন্তু দেবে গেছে এখন বর্তমানে। আগে আজান হইতো, এই জায়গা দাবি যাওয়ার পর এই 2 মসজিদে আর কোনো আজান হয় না, কোনো লোকজন থাকতে পারে না। এই লোকজনেরা অনেক বাইরে চলে গেছে। এই জায়গাটা গোটাটা রাস্তা ছিল, আর এই জায়গা গ্রাম ছিল, গোটাটা গ্রাম ছিল। পানির কারণে, এই কয়লা খনির কারণে তলিয়ে গেছে। এখানে গ্রাম ছিল, গ্রাম আস্তে আস্তে এখন ধ্বংস হয়ে গেছে। অল্প এখানে লোক চলে গেছে, যার মসজিদ এখন ফাঁকা পড়ে আছে। মসজিদের আশেপাশে একেবারেই তলিয়ে গিয়েছে। এই নিচ থেকে কয়লা সরিয়ে নেওয়ার কারণেই আস্তে আস্তে এটি দেবে গিয়েছে। সব মিলে এই জিয়াবাড়ি যে গ্রামটি রয়েছে এখানে এখন আর লোকালয় শূন্য অবস্থায় পড়ে রয়েছে। বেশ কিছু এখানে মানুষের যে চিহ্ন, রাস্তাটুকু অবশেষে রয়ে গিয়েছে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া, দিনাজপুর। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাছ চাষের সনাতন পদ্ধতিতে নীরব বিপ্লব ঘটিয়েছে নওগাঁর রানীনগর উপজেলার পারিল ইউনিয়ন। সেখানে গড়ে উঠেছে 9টি বিশেষায়িত রেনিউ পোনার রেস্ট হাউস, যেখানে পোনা মাছগুলোকে প্রকার ও আকার অনুযায়ী রেস্ট দেওয়া হয়। এই রেস্ট হাউসগুলো থেকে মাছ চাষিদের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পোনা সরবরাহ করেন ব্যবসায়ীরা। মাছের পোনা রেস্ট হাউস, যে রেস্ট হাউসে এখানে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা তাদের পছন্দ মাফিক বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করে এই মাছের রেস্ট হাউসে আসেন। এসে এখানে যে বিভিন্ন ধরনের ঘর করা আছে সেসব এক একটি ঘরগুলো সে মাছ ব্যবসায়ীরা ভাড়া নেন। ভাড়া নিয়ে এখানে মাছের পোনাগুলোকে পাকা করেন। পাকা করার পরে এখান থেকে ক্রেতাদের চাহিদা মাফিক বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে মাছ ব্যবসায়ীরা এই মাছের পোনাটি সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দেন। বাংলাদেশ
বাংলাদেশের ভিতর এটাই প্রথম। এখানে আমরা হাউস ভাড়া নেওয়ার পরে বিভিন্ন মাছটা পাকা করার পরে তারপরে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে আসি। আমরা এই মাছ যশোর, খুলনা, বরিশাল, ভোলা, চিটাগাং, খাগড়াছড়ি, বান্দরবন সব জায়গায় আমরা ট্রাক যুগে বিতরণ করি। পাঙ্গাস, রুই, মিরকা, কাতল, কালবাউ সব আছে এখানে। এখানে যে রেস্ট হাউসগুলো আছে সেই রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত তারা জানিয়েছেন যে তারা যদি সরকারি পৃষ্ঠপোষকতা পেত কিংবা সরকারি যদি সহযোগিতা পেত তাহলে এখানকার যে মাছের যে পোনার যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা যদি উন্নত করা হতো এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যদি এখানে মাছের যে পানির যে অক্সিজেন সরবরাহ সেটা যদি ব্যবস্থা করা যেত তাহলে এই মাছের রেস্ট হাউসটি সারা বাংলাদেশের মধ্যে যেমন মৎস্য খাতে অবদান রাখতো মাছের পোনা উৎপাদন করে এবং এর সঙ্গে যারা যুক্ত আছে হাজার হাজার কর্মজীবী মানুষরা তারাও এখান থেকে ব্যাপকভাবে উপকৃত হতো। কিছু প্রশাসন থেকে শুরু করে ইউনো মহোদয়েরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে পানির নিষ্কাশন, তারপর আপনার হলো সৌর বিদ্যুৎ, অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমাদের অনেক প্রবলেম হয়ে যায় হাউসে পানি করার জন্য, ট্যাঙ্কিতে পানি করার জন্য। তো তাই মাছের রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দাবি যেন সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে যে কয়েকটি মাছের রেস্ট হাউস আছে সেগুলো আধুনিকায়ন করা হয়। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। ইউরোপের চলমান দাবানলের মৌসুম নভেম্বরের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ আগুন, তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এরই মধ্যে ফ্রান্সের বোর্দো অঞ্চলের মাত্র 9 মাইলের মধ্যে পৌঁছে গেছে দাবানল। অনিয়ন্ত্রিত এই আগুনে প্যারিস শহরের 4 গুণ বড় এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে একাধিক তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের ড্রোন হামলার জবাবে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র। তবে এই হামলার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে দেশটিতে পুনরায় বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীরের পাশাপাশি গাজা উপত্যকাতেও দখলদারির মিশনে নামার তড়িঘড়ি করছে ইসরায়েল। জাতীয় নির্বাচনের আগে কেন অবৈধ বসতি স্থাপনে এই ছক কষছে নেতানিয়াহু প্রশাসন, বিস্তারিত তুলে ধরছেন তৌহিদুর রহমান। 27 অক্টোবর ইসরায়েলের জাতীয় নির্বাচন। ঠিক এর আগ মুহূর্তে ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসী দখলদারিত্বের থাবা বসাতে নতুন করে ছক কষছে নেতানিয়াহু প্রশাসন। এবার অধিকৃত পশ্চিম তীরের পাশাপাশি গাজা উপত্যকায়ও দখলদারিত্বের থাবা বসাতে মরিয়া হয়ে ওঠায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম তীর এবং গাজায় 3টি অবৈধ বসতি স্থাপনে ইতিমধ্যে $40 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ও অর্থমন্ত্রী বেচালেল। এই আওতায় গাজার উত্তরে 3টি নাহাল চৌকি স্থাপন পরিকল্পনার কথা জানান প্রতিরক্ষামন্ত্রী। নাহাল বলতে এক ধরনের সামরিক বসতিকে বোঝায়। এর মাধ্যমে দখলদারিত্বের পথ সুগম করা হয়, যা দশকের পর দশক ধরে করে আসছে তেল আবিব। নির্বাচনের আগেই কেন গাজা উপত্যকাকে টার্গেট করে আগ্রাসী দখলদারিত্বের মিশনে নামতে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন, তাই এখন বড় প্রশ্ন। এ বিষয়ে ইসরায়েলের শান্তিবাদী সংগঠন পিস নাও-এর কর্মী হাগেত ওরফানের দেয়া তথ্য বলছে অন্তত 60টি নতুন বসতিতে ইতোমধ্যে বুলডোজার দিয়ে কাজ চলছে। ভোটের আগেই সেগুলোতে বসতি স্থাপন শুরু হতে পারে। এর মধ্য দিয়ে নির্বাচনের আগে নেতানিয়াহু সরকার এমন বাস্তবতা তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও দখলদারিত্ব থেকে সরে আসতে না পারে। দখলদারিত্বের লক্ষ্যে 1950-এর দশকে প্রথম নাহাল বসতি গড়ে তোলে ইসরায়েল। এরপর 1967 সালে পশ্চিম তীরে এর প্রয়োগ শুরু হয়। এবার এই ঝুঁকিতে গাজা উপত্যকা। এই অবস্থায় ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে, কারণ ইতিমধ্যেই গাজার 65% ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে, যা গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত 53% চেয়েও বেশি। এর মধ্যে গাজায় 3টি অবৈধ বসতি স্থাপনের খবরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। জনস্বার্থের তোয়াক্কা না করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে নেতানিয়াহু প্রশাসনের এই দখলদারিত্ব মিশনে নাখোশ খোদ ইসরায়েলিরাই। তারা মনে করছেন এর মাধ্যমে সংঘাত সহিংসতা আরও চড়াও হবে, যা কারো জন্যই সুখকর হবে না। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।